হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলার ব্যাকরণ থেকে ভাব সম্প্রসারণ যেটা তোমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে কি করবে ভালো করে দেখে নাও। যেগুলো আমি বলবো এগুলো ভালো করে তৈরি করো। 4 নম্বর পাক্কা তোমরা পাচ্ছ, ঠিক আছে? তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু এটা রয়েছে, তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। অনেকেই আমায় কমেন্ট করেছিলে যে ভাব সম্প্রসারণ থেকে ইম্পর্টেন্টগুলো দিতে, তো আজকে তারা দেখে নাও এবং বাকিরাও দেখে নাও। চলো শুরু করছি। তার আগে তোমাদের প্রশ্ন, এই ভাব সম্প্রসারণ কি করে করতে হয় সেটা একবার শুনে নাও। দেখো, যে গদ্য বা পদ্য রচনাটি ভাব সম্প্রসারণ দেওয়া হবে সেটি একাধিকবার কি করবে, মন দিয়ে পড়বে, ঠিক আছে? ভালো করে পড়ার পর যখন একটা ধারণা তৈরি হবে তখন সেই ধারণাটা যদি একটা অস্পষ্ট ভাব থাকে একটা, তাহলে কিন্তু করতে পারবে না। যদি সেটা পড়ে যদি না বুঝতে পারো তাহলে কিন্তু সেটা করতে পারবে। তার জন্য কি করতে, ভালো করে সেটা পড়তে হবে, ঠিক আছে? যে লাইনটা তুলে ধরবে সেই লাইনটা যদি কোনো গল্প থেকে বা কোনো কবিতা থেকে নেওয়া হয়, সেই লাইনটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে না যেটা অমুক লেখকের অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটা উল্লেখ করার দরকার নেই। এটা কিন্তু দ্বিতীয় পয়েন্ট, বোঝা গেল? আবারও বলছি, ভাব সম্প্রসারণ করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো করলে তোমরা প্রত্যেকে নিজেরাও কিন্তু বানিয়ে লিখে আসতে পারবে। তো সেইগুলো ভালো করে শুনে নাও। প্রথমটা কি বললাম না, ভালো করে যেটা তোমাদের দেওয়া হবে, যে লাইনটা বা যে কোটেশন তোর লাইনটা দেওয়া হবে সেটা ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে এই লাইনটার মানেটা কি, তার মূল অর্থটা কি। দ্বিতীয়, লাইনটা যদি তোমরা জেনে যাও যেটা অমুক গল্পের বা অমুক কবিতার অমুক অংশ থেকে নেওয়া হয়েছে কবিতার, সেটা কিন্তু উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, ওকে? তারপর যদি বলো যে এটা লেখক বলেছেন বা এটা এই লেখকের কথা, এরকম কথা বলারও উল্লেখ নেই, মানে লেখকের প্রসঙ্গ কিছুই এখানে আনা দরকার নেই, ঠিক আছে? যেটা মূল কথা সেটা কি করতে হবে, পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে, তোমাদের সেটা লিখতে হবে যেটা এই লাইনটার মূল কথা কি, এই লাইনটা দিয়ে কি আর কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা কি মেন কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, সেই কথাটাই শুধু তোমাদেরকে লিখতে হবে। ভাব সম্প্রসারণ অর্থাৎ সম্প্রসারণ করে তোমাকে কথাটা লিখতে হবে। যদি কোনো চিরকালীন সত্যের কথা বলা থাকে, যেটা চিরন্তন সত্য কথাটা রয়েছে, সেই সত্য কথাটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? তুমি যদি মনে করো এই ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে আমি অনেক বাগধারা ব্যবহার করতে পারি বা অনেক উপমা ব্যবহার করতে পারি, করতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। তুমি তোমার মতো করে তোমাদের কোনো প্রবচন জানা থাকলে বা কোনো উপমা যদি দেওয়া থাকে সেটা যদি তুমি ব্যবহার করতে পারো, করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার বাইরে কোনো অন্য কোনো টপিক নিয়ে আসা যাবে না, মানে বুঝতে পারছো তো আমার কথাটা? তারপর কি না, মোটামুটি 150 শব্দের মধ্যে লিখতে হবে। খুব যে বড় ইতিহাস মতো লিখে ফেলবো তা কিন্তু না, 150 শব্দের মধ্যে লিখতে হবে, মোটামুটি 100 থেকে 150-এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আর সহজ সরল ভাষায় লিখতে হবে, এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? আর একই কথা বারবার কিন্তু ভাব সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মানে একটা লাইনই তুমি বারবার ব্যবহার করছো, একই কথা বারবার বলার চেষ্টা করছো, সেটা কিন্তু করলে হবে না। তাহলে এই রুলসগুলো মেনেই কিন্তু ভাব সম্প্রসারণ করতে হয়, ঠিক আছে? তো দেখো কোনগুলো করবে। দেখো, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে, এটা ভালো করে করবে। দেখো এখানে কিভাবে করে দেওয়া আছে, বলছে মানসিকতার গুণগত বিচারে মানুষ সমাজে আমরা 3 শ্রেণীর মানুষ দেখতে পাই, যথা উত্তম, মধ্যম এবং অধম। উত্তমের স্থান সবার উপরে, অধমের স্থান সবার নিচে, আর এই দুইয়ের মাঝখানে থাকে কে, মধ্যম। তো সেই অধমের মতো নিকৃষ্ট নয়, আবার উত্তমের মহানুভবতাও তার নেই। সে এখানে কে, যার কথাটা এখানে বলা হচ্ছে, তিনি যে কথাটা বলা হচ্ছে লাইনে, ঠিক আছে, তার কথা বলা হচ্ছে, ওকে? উত্তম ব্যক্তি আত্মবিশ্বাসী এবং উদার, গুণহীন অধমের সংস্পর্শে অধম প্রতিপন্ন হওয়ার ভয় তার মধ্যে নেই, সেজন্য নিশ্চিন্তে অধমের সঙ্গে মিশতে পারে সে। অধমের সঙ্গে মিশে তার গৌরব হানি হয় না, বরং এর মধ্যে দিয়ে প্রকাশ পায় তার শ্রেষ্ঠত্ব। তিনি কিন্তু মধ্যম শ্রেণীর মানুষ উত্তমের মতো উদার হতে পারে না, আত্মবিশ্বাসের অভাবে অধম হিসেবে প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় যে তার প্রতি মুহূর্তে অধমের সঙ্গে তফাৎ রেখে চলে, তাকে তাচ্ছিল্য ভরে দূরে সরেই রাখতেই স্বস্তি বোধ করে। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ কিভাবে এখানে করা আছে। চলো আরো 2-3টে দেখলে তোমরা নিজেরাই করতে পারবে। তারপর, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। দেখো এটা ভালো করে দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষাতে দেয়, অনেকবার দিয়েওছে, এটা ভালো করে করবে। সুশৃঙ্খল সভ্য জীবনযাপনের জন্য মানুষ সমাজবদ্ধ হয়েছে, গড়ে তুলেছে ন্যায় অন্যায়ের বিধি। যে ব্যক্তি প্রত্যক্ষভাবে অন্যায় করে সে যেমন ঘৃণ্য, তেমনি অন্যায়কে যে সহ্য করে সেও সমান অপরাধী। অন্যায়ের প্রতিবাদ না করা দুর্বলতারই নামান্তর। চোখের সামনে অপরাধ ঘটতে দেখেও যে নীরব থাকে সে আসলে ভীরু, পলায়নবাদী। তার পরোক্ষ সহায়তা ও প্রশ্রয়ের ফলে অন্যায়কারী তার অন্যায় কাজ করে যেতে পারে। সমাজে বেড়ে যায় অপরাধের মাত্রা, অন্যায় সহ্য করাটা তাই অন্যায়। প্রত্যক্ষভাবে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়েরই সমাজে জঞ্জাল স্বরূপ, ঠিক আছে? উভয়ই সমাজ ও সভ্যতার শত্রু। তাই মানুষকে কি করতে হবে, শুধু অন্যায়
কাজকর্ম থেকে বিরত থাকলেই চলবে না, তাকে অন্যায়ের প্রতিবাদও করতে হবে। সমাজকে অপরাধ মুক্ত করতে হলে নিজের ব্যক্তিগত সততাই যথেষ্ট নয়, চাই প্রতিবাদ ও প্রতিরোধের সৎ সাহসও, নতুবা অপরাধীর সঙ্গে তাকেও বসতে হবে এক আসনে। বোঝা গেল? এইভাবে করবে। দেখতেই পাচ্ছ কিভাবে লেখা আছে, আমি কিন্তু তোমাদের উত্তর সমেত দেখিয়ে দিচ্ছি। আর আমি যেগুলো দিচ্ছি এগুলো করলেই কমন পেয়ে যাবে। ঠিক আছে? স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। দেখো এটা কি বলতে চেয়েছে। মানুষের চোখের সামনে রয়েছে কলরব মুখরিত পৃথিবী। এখানে অনুপম প্রকৃতির শোভা আছে, জীবজগতের বিচিত্র লীলা আছে, সর্বোপরি আছে মানব হৃদয়ের উষ্ণ স্পর্শ ও পরস্পরের মধ্যে সহযোগিতার বোধ। তবু যদি কেউ এসবের প্রতি বিমুখ হয়ে ক্ষুদ্র স্বার্থকে বড় বলে করে মনে করে, তবে তার মতো হতভাগ্য আর কেউ নেই। কেননা স্বার্থপরতার মধ্যে যে স্থূল তৃপ্তি আছে তা মানুষের নয়, পশু স্বভাবের সঙ্গে মেলে। মানুষকে মানুষের মতো বাঁচতে হলে ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করে বেরিয়ে আসতে হবে, নিজেকে যুক্ত করতে হবে বৃহৎ জগৎ জীবনের সঙ্গে। মনে রাখতে হবে সংকীর্ণ আত্মপরতা মানব জীবনকে চূড়ান্তভাবে ব্যর্থ করে। যে জীবন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন, সে জীবন পার্থিব সম্পদে পরিপূর্ণ হলেও প্রকৃতপক্ষে শূন্য। পৃথিবীতে স্বার্থপর মানুষেরা কখনো সুখী হতে পারে না, বরং অন্যের জন্য কিছু করতে পারার মধ্যেই আছে অনাবিল আনন্দ ও তৃপ্তি। সমাজ, দেশ তথা সমগ্র পৃথিবীর কল্যাণ সাধনে আত্মবিসর্জন করার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষ হিসেবে বাঁচার সঠিক পথের সন্ধান। তা দেখেছো কিভাবে এখানে লেখা আছে? এইভাবেই কিন্তু ভাব সম্প্রসারণ লিখতে হয়, মূল ভাবটাকেই তুলে ধরতে হয়। বোঝা গেল? তারপরটা দেখো, প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে। বলছে অতি প্রাচীন কাল থেকেই মানুষ চিরসুখময় স্বর্গ এবং চির দুঃখময় নরকের কল্পনা করে এসেছে। কিন্তু আমাদের প্রত্যেকেরই একথা মনে রাখা উচিত যে স্বর্গ বা নরক মানুষেরই কল্পনা সৃষ্টি, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরতেই সুরাসুর। বলছে প্রেম প্রীতি ভালোবাসার বাঁধনে আবদ্ধ হতে পারলে আমাদের মাটির ঘরেই রচিত হয় স্বর্গ। বর্তমান পৃথিবীতে গড়ে উঠেছে বিভেদের প্রাচীর, হিংসা হানাহানি কাটাকাটিতে রক্তাক্ত হচ্ছে আমরা। জাতি বর্ণ ধর্ম ভাষার জিগির তুলে আধুনিক মানুষ আজ প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে দ্বন্দ্ব সংঘাতে। এই অবস্থায় শান্তি মৈত্রী অহিংসা ও ভালোবাসাকে যদি আমরা আমাদের চলার পথে পাথেয় করে তুলতে পারি, তবেই এই মাটির পৃথিবী স্বর্গের সুষমা লাভ করবে। এজন্য সবাইকে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে আত্মভিমান ত্যাগ করে সংকীর্ণ ভেদাভেদ ভুলে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে। তারপরে দেখো রয়েছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। বলছে বিশ্বভুবনে অন্য সমস্ত জীবের তুলনায় মানুষ যে শ্রেষ্ঠ সে বিষয়ে আজ আর সন্দেহের অবকাশ মাত্র নেই। মানুষ তার বুদ্ধি প্রজ্ঞা হৃদয়কে সঙ্গে নিয়ে বিশ্ব প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে ব্রতী হয়েছে তাকে নবরূপে নবসাজে সাজাতে। কিন্তু এরই বিপরীতে মানুষ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে নিজেদের মধ্যে গড়ে তুলেছে বিভেদ বৈষম্যের পাঁচিল। জীর্ণ সংস্কারের বদলে ও ভ্রান্ত বিশ্বাসের তাড়নায় এক শ্রেণীর মানুষ নিচু মানুষকে হীন দৃষ্টিতে দেখে, অবহেলা করে। কিন্তু এই পৃথিবীর সকল মানুষই মানুষ হিসেবে সমান মর্যাদার অধিকারী। ধর্ম বর্ণ ভাষা দেশ কালের সীমার ঊর্ধ্বে থাকা মানুষত্বই মানুষের শ্রেষ্ঠ পরিচয়। এমনকি বিশ্বদেবতা থাকা বা না থাকাটাও নির্ভর করে মানুষের অস্তিত্বের ওপর, মানুষের ভাবনার ওপর। কেননা মানুষের চেতনার রঙে চুনিরাঙা হয়ে ওঠে, গোলাপ হয় সুন্দর। এ কারণে এই পৃথিবীতে একজন মানুষ শেষ পর্যন্ত বিবেচিত হয় তার মনুষ্যত্বের দ্বারাই। এ পৃথিবীতে মানুষ এবং মনুষ্যত্বই তাই একমাত্র সত্য এবং শাশ্বত। এর পরের প্রশ্ন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। দেখো সুখ দুঃখ হাসি কান্না আনন্দ ব্যথায় সম্পৃক্ত আমাদের জীবন। অনেক সময় অশান্তি বা দুঃখের কালো ছায়া জীবনকে আবৃত করে ঠিকই, কিন্তু তারও অবসান আছে। চলার পথে প্রতিনিয়ত মানুষকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু যদি কেউ এইসব বাধা বিপত্তিতে ভয় পেয়ে পিছিয়ে আসে তবে সে ভুল করবে। কেননা সমস্যা থাকলে তার সমাধানও থাকে। তাই দুঃখ বেদনায় কিংবা বাধা বিপত্তি ও সমস্যায় বিচলিত না হয়ে উত্তরণের জন্য সচেষ্ট হওয়া উচিত। হতাশা মানুষকে নিকৃষ্ট করে দেয়, ঠিক আছে, নিষ্ক্রিয় করে দেয়। আশা আনে উদ্যম, ঠিক আছে। মানুষকে হতে হবে আশাবাদী। পদে পদে প্রতিকূলতা থাকলেও মনে রাখতে হবে সেই প্রতিকূলতার অন্তরালে রয়েছে বাঞ্ছিত বস্তু। ঠিক যেমন মেঘের আড়ালে থাকে সূর্যের দীপ্তি কিংবা অন্ধকারের মধ্যেই থাকে চন্দ্রালোকের ইঙ্গিত। কবি যথার্থই বলেছেন, মেঘ ক্ষণিকের চিরদিনের সূর্য। ঠিক আছে, এইভাবে কিন্তু লিখবে। তারপরে দেখো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্কুরের। এটা খুব ভালো করে করবে, ঠিক আছে। এটা আমি আর পড়ছি না, এটা তোমরা কিন্তু করে নেবে এখান থেকে। আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওকে। তারপর পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। ঠিক আছে, এটা ভালো করে করবে। অন্যকে মুগ্ধ করা ও সৌরভ দান করে ফুলের কাজ। মানুষের হৃদয়কেও তুলনা করা যায় ফুলের সঙ্গে। হৃদয়বান মানুষ কেবল নিজেকে নিয়ে তৃপ্ত থাকতে পারে না, অপরকে ভালোবেসে অপরের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সে পরম তৃপ্তি পায়। ফুল যদি বিকশিত হয়ে তার রূপগন্ধ দান করে না,
মানে করতে না পারে, তবে সে যেমন ব্যর্থ, তেমনি মানুষ হয়ে জন্মেও যদি কেউ হৃদয়কে প্রসূত করতে না পারে, তবে সেও ব্যর্থ। মানুষ যে জীবনে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে, সে কেবল তার বুদ্ধির জন্য নয়, বুদ্ধির সঙ্গে মনে রাখতে হবে তার উদার হৃদয় ধর্মের কথাও। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আবির্ভূত হয়েছে যারা আত্মসুখের কথা ভাবেননি, পরের জন্য উৎসর্গ করেছেন নিজের জীবন। সেই সব মহান ব্যক্তির আত্মত্যাগ মানুষের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাই মানুষের প্রার্থনা হওয়া উচিত, জীবন আমার করো ফুলের মতন, শোভার আধার পবিত্র সুগন্ধে যেন আমি সবাকারে তুষি অনিবার। ঠিক আছে, তো এই হলো তোমাদের ভাব সম্প্রসারণ সাজেশন। এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।